হ্যালো এভরিওয়ান, আজকে উল্টো রথের সবাইকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা রইলো। সবাই খুব ঘোরো মেলায়, আর অবশ্যই কিন্তু পাঁপড় আর জিলাপি খেও। এখনের মতো ঘটনাটা শোনো, চলো ঘটনায় যাওয়া যাক। দারুণ একটি ঘটনা আছে আজকে, চলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম আজকে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। হ্যাঁ, ভূত সত্য চ্যানেলে আমি তোমাদেরকে আজকে ঘটনা দেবো। যদিও আমার শরীরটাও মানে খুবই খারাপ, তবুও তোমাদের কাছে ঘটনা দিতেই হবে। চলে আসলাম, আর বৃষ্টি 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 করে যা অবস্থা, মানে আর ভালো লাগছে না। এত টানা বৃষ্টি, জলে জল হয়ে গেছে, কোথাও বেরোতেও পাচ্ছি না কোনো মতে। মানে ডাক্তারের কাছে কালকে গেছি। যাই হোক, এরকম করেই জীবনযাত্রা চলছে। আজকে তোমাদের সাথে আমি একটি দারুণ ঘটনা শেয়ার করব। সবাই একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো আজকে আমরা ঘটনায় সোজা চলে যাই, কারণ বেশি কথা বলে সময় নষ্ট করব না। গলার এই টাকরা জ্বালা করছে, নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে, মাথা প্রচণ্ড ব্যথা করছে, আর একটু জ্বর জ্বর লাগছে। যাই হোক, ঘটনায় আসি। আচ্ছা, আজকের ঘটনাটা আমাদেরকে যে পরিবার থেকে আসে, পরিবারের আজকে পুরো পরিচয়টা হাইড থাকবে। কারণ এমন একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা শুনলে তোমরা হতবাক হয়ে যাবে। দেখো, আমাদের জীবনটা আর আমাদের পুরো পৃথিবীটা এমনভাবে উপরওয়ালা সৃষ্টি করেছেন, আমরা নিজেরা শুধু চালনা হচ্ছি আর শুধু চলছি। আমরা নিজেরাও জানি না যে আমাদের আজকের দিনটা কিভাবে কাটবে, আগামীকাল আমাদের কি হবে, আমরা কেউ জানি না। তো আমরা যেরকম উপরওয়ালা চালাচ্ছেন, আমরা সেই রকমই চলছি। যে পরিবার থেকে এই ঘটনাটা, আমি একজনের নাম করে বলতে পারবো না, এই একটা পরিবারকে কেন্দ্র করে ঘটনাটা ঘটে। সেই পরিবারের আমি একজনের এখানে আমি নাম নেব, অপর্ণা চৌধুরী। অপর্ণা চৌধুরী যে নামটা আমি নিলাম, এটাও একটা কাল্পনিক নাম। তো আজকে অপর্ণা দিদিভাইয়ের আমি পরিবারের একটি ঘটনা তোমাদের সাথে তুলে ধরবো। ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ হতে পারে আগামীতে তোমাদের সাথেও এরকম কিছু ঘটে গেল। তোমরা আগে থেকে যদি সতর্ক থাকো, আশা করি তোমাদের পরবর্তী সময় আর এইরকম ভুল পদক্ষেপ নিতে হবে না। আমাদের দিদিভাই বলেন, আমরা একটা সময় চেন্নাই যাই। চেন্নাইতে আমার বাবার ট্রিটমেন্ট করতে গেছিলাম। তো আমার ভাইয়ের জন্য আমরা বিগত 3.5 বছর ধরে মেয়ে খুঁজছি। আমাদের বাড়ি কলকাতায়, আমরা কলকাতায় থাকি, কিন্তু কলকাতায় আমরা প্রচুর মেয়ে খুঁজি দালাল মারফত, মানে বোকার যারা হন, ঘটকগিরি করেন। তো অনেক আমরা মেয়ে খোঁজার পরেও আমরা কোনোভাবে কিন্তু ভালো মেয়ে পাইনি। কারণ ভালো মেয়ে বলতে দেখো, সব মেয়েই ভালো, কিন্তু কিছু মেয়ের পরিবারের সাথে আমাদের পরিবার ঠিক বন্ডিং হচ্ছে না। আবার কোনো সময় হচ্ছে কি, ধরো আমাদের মানে ভালো লাগছে, তো তাদের পছন্দ হচ্ছে না। মানে যেরম করে হোক সমস্যার মধ্যে আমার ভাইয়ের কিন্তু মেয়ে ঠিক করতে পারিনি। 3.5 বছর ধরে ভাইয়ের জন্য মেয়ে খুঁজছি, ভাইকে বিয়ে দেবো। এদিকে আমার ভাইয়ের বয়স 47 বছর। আস্তে 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 বয়সটা বাড়ছে, কে আর বিয়ে করবে। এইদিকে আমার বাবার আর আমার মায়ের পুরোপুরি ওনাদের কথা হচ্ছে, মেয়েকে দেখতে সুন্দরী হতে হবে। ওনাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মেয়েটি হবে সুন্দরী, শিক্ষিত, পরিবার হবে ভালো। কিন্তু শিক্ষিত যদিও পাচ্ছি, সুন্দরী পাচ্ছি না। সুন্দরী বলতে ওই যে সে সুন্দরী না, মানে সেই রূপকথার মানে রাজকুমারীর মতো। তো এরকম মেয়ে আমরা কোথায় পাবো, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। কিন্তু যদিও সুন্দরী একটা দুটো মেয়ে ওরকম পাচ্ছি, তো তার নয় পরিবার থেকে কিছু ডাউনফল পাচ্ছি, নয় সে ততটা শিক্ষিত না। কারণ আমার ভাই একজন ইঞ্জিনিয়ার, তো টাকা পয়সার আমাদের কোনো রকম কোনো অভাব নেই। কিন্তু অভাব হচ্ছে আমার ভাইয়ের জন্য একটি সুপাত্রী, সেইটার অভাব পাচ্ছি না। এবার ঘটনাটা বলি, যখন আমরা চেন্নাইতে যাই, তো চেন্নাইতে আমরা যেখানে ছিলাম, একটা আমরা হোটেল নিয়েছিলাম, খুব কম পয়সা,
কারণ হোটেল রেন্ট ওখানে বেশি নিয়ে থেকে লাভ নেই, কারণ আমার বাবাকে 1 মাস 15 দিন চেন্নাইতে ট্রিটমেন্ট করাতে হয়। তো সেখানে ওখানে হসপিটালের ডাক্তার আমাদের বলেছিলেন আপনারা একটা অল্প রেন্টের মধ্যে হোটেল এখানে অনেক পাওয়া যায়, কম বেশি আপনাদের যেরকম সামর্থ্য হবে আপনারা নিয়ে থাকেন, আর ওনার ট্রিটমেন্টটা একবারে করিয়ে নিয়ে আপনারা আবার কলকাতা ব্যাক করেন। কারণ ওই আসা যাওয়া, নিয়ে গেলাম আবার 15 দিন পর আসা, আবার 15 দিন পর যাওয়ার পর 1 সপ্তাহ পর আবার ডেট পড়বে, যার কারণে আমরা মনে করলাম যে এখানেই থেকে আমরা বাবার ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে যাব। তো দিদিভাই বলেন আমি শুধু ওখানে একা ছিলাম না, ওখানে আমি ছিলাম, আমার মানে দাদা, যার বিয়ের জন্য বলছি সে দাদা ছিল, দেন আমার মা ছিল, বাবা তো হসপিটালাইজড ছিলেন। ঘটনাটা ঘটলো হঠাৎ একদিন সন্ধ্যাবেলা, ওখানে খাবার দাবার আমাদের ভালো লাগতো না, প্রায় 3-4 দিন আমরা হোটেলে খাই। তারপর আমার দাদা বললেন যে বোন একটা কাজ কর, আমরা যদি বাড়িতেই সব রান্নার জিনিস নিয়ে এসে গ্যাস ওভেন যা লাগে আর কি, তো কিনে নিয়ে যদি আমরা বাড়িতেই রান্না করে আলু সেদ্ধও যদি ফুটিয়ে খাই, তাও মানে বাড়িতে খাবো, ওখানের খাবার না আমাদের ঠিক ভালো লাগে না। তো সেখানে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, চল তুই আমি বেরোই, বেরিয়ে কিছু জিনিস চল আমরা নিয়ে আসি। তো একদিন ইভিনিংয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমি আর আমার ভাই বেরোই, মানে আমি আমার দাদা, তো আমার মা কিন্তু বাড়িতেই থাকে। তো আমি আমার দাদা যখন বের হই, তখন একটা খুব খুব মানে খুব সুন্দরী একটা মেয়ে, মানে আমার চোখে আর আমার দাদার চোখে মানে ফার্স্ট টাইম এত সুন্দরী দেখা, আমরা দুজন একটা সুন্দরী মেয়ের দেখা পাই। মেয়েটি বাজার করছিল, তা দেখা মাত্র জানি না এরকম মানে চমৎকার হয় কি না, আমার আর আমার দাদার দুজনের সমানভাবে মেয়েটাকে কিন্তু পছন্দ লাগে এক দেখাতে। তখন আমি আমার দাদাকে বললাম, দাদা দেখ মেয়েটাকে কি দারুণ দেখতে, এই মেয়েটা যদি তোর বউ হতো। আমার দাদা বলল, হ্যাঁ রে বোন, কি দারুণ দেখতে, সত্যি দেখ কলকাতায় থাকলে পারে আমরা খোঁজ খবর নিয়ে ওর বাড়িতে চলে যেতাম, মানে আমার দাদা এটা বলছে আমাকে। দাদা আমার সাথে অনেকটা খোলামেলা। আমি তখন বললাম যে দেখ মেয়েটার না বিয়ে হয়নি, চল না মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করি তোকে বিয়ে করবে কিনা, মানে বোন আর ভাই যেটা হয়। তো তখন দাদা বলল, ইয়ার কি করিস না, দেখ এখানের মেয়ে চেন্নাইতে থাকে, তামিল হবে দেখে মনে হচ্ছে, মাথায় আবার ফুল লাগানো, ও আমাদেরকে পছন্দ করবে নাকি, না না ওসব বলিস না। তা আমি আমার দাদাকে বললাম, তুই দাঁড়া, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। তা কি মনে জানি না দুজনেরই মেয়েটাকে দেখে এতটা ম্যাগনেটের মতো টানছে, মন যেন বলছে মেয়েটার কাছে যাই যাই। আমরা না মেয়েটার কাছে গেলাম, মানে দাদা দাঁড়িয়েছিল, আমি যাই, গিয়ে মেয়েটাকে আমি বললাম যে হ্যালো বাহিন, आपसे एक बात पूछना था। তো মেয়েটা দেখলাম বাংলায় কথা বলছে, মেয়েটা বলছে হ্যাঁ বলুন। আমার বুকের ভিতরে না যেন সেই ডানা মেলে কত পায়রা উড়ে গেল, আরে বাঙালি! তখন আমি বললাম, তুমি বাঙালি? বলছে হ্যাঁ। আমি বললাম আমিও বাঙালি। তখন মেয়েটা মুচকি হেসে বলল, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, আপনারা কোথায় থাকেন, এখানে কি ট্রিটমেন্ট করাতে এসছেন? আমি তখন বললাম, তুমি কি করে জানলে? তখন বলছে হ্যাঁ এখানে অনেকেই ট্রিটমেন্ট করাতে আসে, তো আপনাকে তো এর আগে কোনোদিন মার্কেটে দেখিনি তাই। আমি তখন বললাম হ্যাঁ আমার বাবা হসপিটালাইজড আছে, ওনার হার্টের কিছু সমস্যা আছে, এখানে রয়েছে উনি। তখন বলল আচ্ছা আচ্ছা। আমি তখন বললাম একটা কথা বলবো? মেয়েটি আমাকে হেসে বলল, হ্যাঁ বলুন দিদি। আমি বললাম, তুমি আমাকে দিদি বললে, আচ্ছা তুমি সত্যি সত্যি আমার বাড়ির মানে বাড়িতে যাবে? ঠিক এরকম করে মেয়েটি আমাকে হেসে বলল, এই মা আপনি এরকম করে কেন জিজ্ঞেস করছেন? এরকম তো বাচ্চাদেরকে বলে, তুমি আমার বাড়ি যাবে রাস্তায় দেখা হলে, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি তখন বললাম, আচ্ছা বোন তোমার কি বিয়ে হয়ে গেছে? মেয়েটি আমাকে বলল, না কেন? আমি বললাম, না এমনি জিজ্ঞেস করছি, তুমি খুব সুন্দরী জানো। মেয়েটি লজ্জায় নিজের মুখটা হাত দিয়ে আড়াল করে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো, কোনো পছন্দ এরকম আছে?
বললো না। আমি বললাম তুমি সত্যি সত্যি বলছো? বলছে হ্যাঁ। কেন? আমি বললাম তুমি আমার ভাইকে বিয়ে করবে? বলছে কি বলছেন? তাহলে তো আমার মা বাবার সাথে কথা বলতে হবে। আমি মনে মনে ভাবছি, এ কি, আমার আর আমার দাদার স্বপ্ন কি সত্যি হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে? এ কি, মেয়েটি কি না দেখে এত সুন্দর কথাবার্তা, তাহলে তো মা বাবাকে যদি হাত করতে পারি, তাহলে এত সুন্দরী, কলকাতায় নিয়ে গেলে তো লোকে বাড়িতে এসে টিকিট কেটে কেটে দেখবে, এত সুন্দর বৌমা। তো আমি তখন বললাম যে বোন, তোমার বাড়ির ঠিকানা দেবে? দাও না, একদিন, আমরা তো এখানে এখন 1 মাস আছি, দাও, যাবো। তা মেয়েটি আমাকে একটি ঠিকানা বলে, আমি ফোনে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অ্যাড্রেসটা তুলে নিই। তো আমি বললাম তুমি আমার ভাইয়ের সাথে দেখা করবে? মেয়েটি আমাকে বললো না, আমি বাড়ি যাবো, আমার দেরি হয়ে গেছে, বলে মেয়েটি না চলে গেল অটো ধরে। আমি আমার ভাইকে এসে বললাম ভাই, সব সাকসেস হয়ে গেছে। ভাই এসে বলছে কি করছিস দিদি, নাম্বার টাম্বার এনেছিস, ফোন করবো নাকি? আমি তা ফোন করবো। মেয়েটি ডাইরেক্ট তো একদম বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছে রে, চল আজকেই যাব। তো কিভাবে জানি না, একটা মানে এগুলো মুভিতেই হয়, বাস্তবে যে হচ্ছে মানে আমি আইডিয়া করতে পারছি না। আমি আমার মাকে নিয়ে আর আমার ভাইকে নিয়ে মেয়েটির বাড়ি যাই, বিকেল বিকেল করে, মানে সন্ধ্যা হয়নি, বিকাল বিকাল করে যাই। মেয়েটি দেখলাম ছাদে দাঁড়িয়ে গাছে জল দিচ্ছে। আমাদের দেখেই মেয়েটির লজ্জায় মুখটা হেসে, মানে খুব লজ্জা লজ্জা চোখে বলল, আপনারা এসছেন, আপনাদের কথা মাকে বাবাকে বলেছি। আমি বললাম ওরে বাবা, এ তো রাস্তা আরো ক্লিয়ার, মানে দিদিভাই এরম করেই ভাবছে, দিদিভাই আর তার ভাই আর কি ভাবছে যে তো রাস্তা ক্লিয়ার, মানে মেয়েটি আগে থেকে সব কিছু বলে দিয়েছে, মানে দারুণ চমৎকার ব্যাপার। এবার ব্যাপারটা হলো, আমাদের বোন, মানে আমাদের দিদিভাই বলছে, ওদের বাড়িতে গেলাম, দেখলাম ওরে বাবা, বাবা মা রীতিমতো সবাই ওয়েলকাম করছে আমাদের। বেশ খাবার দাবার দিল, চা স্ন্যাক্স স্ন্যাক্স খেলাম। খেয়ে মেয়েটির কথা বলতে তার বাবা মা মানে একদম রাজি, মনে হচ্ছে যেন ওনারা আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল। কলকাতা দিয়ে চেন্নাইতে যাব বাবাকে ডাক্তার দেখাতে, তারপরে ওনার মেয়ের সাথে দেখা হবে, তারপরে মানে একদম আমাদের কথা হবে, যাব, মানে একটা মানে মনে হচ্ছে আগে থেকে সব কিছু প্ল্যান করা। মানে এটা মানে কি বলবো, মানে বিশ্বাস করার মতো না, এটা বাস্তবে যে ঘটছে। তো যাই হোক, আমাদের অপর্ণা দিদিভাই বলছেন, আমরা ওখানে কথা বললাম, বলে মেয়েটির বাবা মা বললেন যে যেদিন আপনারা কলকাতায় যাবেন আগে থেকে আমাদের বলবেন, আমরা ফ্লাইটে কলকাতায় যাওয়ার টিকিট আমরা কনফার্ম করব। কারণ মেয়েকে যখন বিয়ে দেবো তখন একবার আপনাদের বাড়ি ঘর সব কিছু দেখা তো দরকার, পরিবার আমরা দেখে দেব। আর আমরাও সত্যি কথা বলতে ভালো একটা ছেলে খুঁজছিলাম। তো আপনার যখন ছেলেকে দেখে আমার মেয়েরও পছন্দ হয়েছে, আমাদেরও পছন্দ হয়েছে, তো আমরা মত দিচ্ছি আপনার ভাইয়ের সাথে বিয়ের জন্য। মানে সে শুনে আমার ভাই, আমরা যেন ডানা বেরিয়ে গেছে, উঠছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, বাবাকে ওখান থেকে সুস্থ করে নিয়ে ওদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু চলে আসলাম সোজা কলকাতা। ওনারাও আসে আমাদের সাথে ফ্লাইটে। কলকাতায় আসতে বাড়ি ঘর দেখে পছন্দ হয়, সব কিছু পছন্দ হওয়ার পর ওনারা বাড়ি চলে যান চেন্নাইতে। আর এদিকে বিয়ের কথাবার্তা সব কলকাতা থেকে মোটামুটি আমাদের পাকা হয়ে গেছে, ওনারা করে গেছে সব পাকা। এবার হট করে 3-4 দিন পর থেকে মেয়েটির ফোন আর লাগছে না, মেয়েটির ফোন লাগছে না। 3-4 দিন পর থেকে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন করলে বলছে নট রিচেবল, দিস নাম্বার ইজ বিজি। কোনো সময় বলছে মানে ফোনের কোনো অস্তিত্ব নেই, নানা রকমভাবে কোনোভাবে মেয়েটির সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমার ভাই পাগলের মতো হয়ে গেছে, মেয়েটির সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এ কি, কীভাবে, মানে যাবার পর কথা হয়, একদিন কথা হয়, যেদিন ফেরে তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। এবার আমার ভাই এদিকে, ও একজন ইঞ্জিনিয়ার, তো ও তো আর ছুটে ছুটে যেতে পারবে না, এদিকে বাবার জন্য এতদিন ছুটি নিয়ে বসেছিল। তো তখন আমার ভাই বলল যে দিদি তুই একটা কাজ কর, তুই একবার চা, ফ্লাইটের টিকিট আমি করে দিচ্ছি, টাকাটা আমি দিচ্ছি, তুই একবার গিয়ে দেখ ওদের কি ব্যাপার, ওরা যোগাযোগ কেন করছে না, এদিকে মা বাবা কথা বলে গেল, তাহলে যোগাযোগ কেন করবে না, তুই একবার যা। আমি পুরো একদম যাব, পুরো যাব, সব কিছু ঠিক করলাম। হঠাৎ
মেয়েটি ফোন করে। যেই দিনকে আমি যাব টিকিট করবে, সেই দিনকে আমার দাদা যখন ল্যাপটপে ট্রেনের প্লেনের ফ্লাইটের টিকিট কনফার্ম করবে সার্চ করছে, ওই সময় মেয়েটার ফোন আসে আমার দাদার মোবাইলে। আমার দাদা হন্তমন্ত করে ফোনটা তোলে, আননোন নাম্বার ছিল। তো দাদা তখন বললো, হ্যালো কে? তখন মেয়েটা কেঁদে কেঁদে বলছে যে দেখো, আমি কলকাতায় আসছি। আমার দাদা বলছে, তুমি কলকাতায় আসছো কেন, কি হয়েছে? বলছে, না আমার বাড়ি থেকে তোমার সাথে বিয়ে দেবে না, আর এই অল্প কয়েকদিনে তোমরা যে এখানে চেন্নাইতে ছিলে, তোমার সাথে মেলামেশা করার পর, কথা বলার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা এসে গেছে। আমি অন্য ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি তোমার কাছে আসছি, আমরা বিয়ে করে সংসার করব। আমি তো বড় হয়েছি, আমার মা বাবা এই বিয়েতে তারা মত দেবেন না। আমি বললাম, কেন এরকম কেন? ওনারা তো নিজেরা আসলেন, সব কিছু পাকা করে গেলেন। বলছেন না, আমি আর কি বলবো। তো আমার মা, আমার দিদি মেয়েটির বাড়ির সাথে কথা বলার জন্য মেয়েটিকে বলে যে দাও, আমরা বুঝাচ্ছি, কোনো ভুল ঝুঁক যদি আমাদের হয়ে থাকে আমরা ক্ষমা চেয়ে নেব। মেয়েটি বলল যে না, আমি ফোন দেব না, আর আপনাদের ক্ষমা চাইতে হবে না। ভালো কথা, চলো। এবার হট করে আমরা অবাক হয়ে গেলাম, মেয়েটি বাড়িতে আসলো, রাত তখন 10টা বাজে। তো আমার মা বলল যে কি করবে, তোমরা কি বিয়ে করে নেবে, না আমরা একবার তোমার মা বাবার সাথে কথা বলবো? বলছে যে না, আমি বিয়ে করে এখানে থাকবো, মা বাবা ঠিক নিজেরা আসবে। তা আমার ভাইয়ের সাথে মেয়েটিকে বিয়ে দিয়ে দিলাম। একটা ভালো দিন টোন দেখে আমরা ব্রাহ্মণ দেখে বিয়ে দিই। এবার মানে যখন পাড়ায় বেরোতো, প্রত্যেকটা লোক কানাফুসা করতো, সবাই হাঁ করে দেখতো। মানে এত সুন্দরী, এত সুন্দরী রূপ তার, মানুষেরা তাকিয়ে থাকতো, সেরকম চোখ, নাক, মুখ টানা টানা, সেরকম মাথায় ভর্তি চুল, এত অপূর্ব, কোনো মহিলা হয় কোনো ধারণার বাইরে। তো এবার আমার দাদা দেখছি দিনে দিনে শুকাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, খায় না, শুকাচ্ছে। আমার দাদা দেখছি শরীর স্বাস্থ্য এত ভেঙে পড়েছে। আমার মা বলছে, কিরে বাবু, তুই খাবার দাবার খেতে পারিস না, শরীর স্বাস্থ্য এরকম হয়ে যাচ্ছে, তুই বৌমাকে নিয়ে সুখে শান্তিতে আছিস তো? আমার দাদা বলছে, হ্যাঁ আমি সুখে শান্তিতে আছি। বলছে, তাহলে তুই এরকম শুকিয়ে যাচ্ছিস কেন, কি হয়েছে? বৌমা কি কান্নাকাটি করে বাড়িতে যাবার জন্য, কষ্ট পায়, কি হয়েছে তোর, এত চাপ কিসের? তারপরে তুই একজন ইঞ্জিনিয়ার, তুই বাড়ির মধ্যে রয়েছিস, তুই বিয়ে করেছিস ঠিক আছে, সপ্তাহখানি বাড়িতে রয়েছিস, এবার তুই তোর কাজের জায়গাটা ঠিক কর। আমার দাদা এরকম করে কিছু বলে না, চুপচাপ থাকে। যেই ছেলেটা আগে এত দিদিভাইয়ের সাথে গল্প করা, আড্ডা মারা, ইয়ার্কি মা বাবার সাথে, সেই ছেলেটা একটা সময় গিয়ে পুরো নিজেকে না যেন গুটিয়ে নিয়েছে। কোনো কথা নেই, কিচ্ছু নেই, চুপচাপ নিজের মতো নিজে, ভালো লাগে না, কিছু বললে কোনো কথার উত্তর দেয় না। এরকম করতে করতে একদিন আমার বাবা হঠাৎ আমার দাদাকে ডেকে বলল যে আচ্ছা বাবা, তুই বলতো, বৌমার সাথে কি তোর কোনো রকম ঝগড়া চলছে? বিয়ের পর থেকে দেখছি কিছুদিন পর তোর আর বৌমার মধ্যে সেরকম কথা নেই, বৌমা বৌমার মতো, তুই তোর মতো, কি ব্যাপার, কি হয়েছে? তখন আমার দাদা বলছে, না না কিছু না, কি হবে, এমনি মাথায় অনেক চাপ আছে বাবা, ওই জন্য। আসলে শ্বশুর বাড়ি থেকে সব ঠিক ছিল, তারা কবে আসবে, সব ঠিক হবে, যতই হোক মেয়ের তো একটু হলেও মন খারাপ লাগে বাবা মায়ের জন্য। বাবা মায়ের তো এক মেয়ে, এত সুন্দরী মেয়ে, হ্যাঁ, তার মেয়ে সেখানে যেতে পারছে না, তার বাবা মা আসতে পারছে না, ও একা একা কান্না করে, ওর ভালো লাগে না, এইসব কথা আমার দাদা বলে। ঠিক একদিন সকালবেলা অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটলো। ঘটনাটা যত শুনবে না দর্শক বন্ধু তোমরা, তত না একটা গভীর একটা নেশায় চলে যাবে। আমাদের অপর্ণা দিদিভাই বলছেন, একদিন সকালে ঘুমবে ঘুমবে ভাইয়ের ঘর থেকে ভাইয়ের কান্নার শব্দ পাই। সকালবেলা ভাইয়ের কান্নার শব্দে আমার মায়ের বাবার তিনজনেরই ঘুম ভাঙে। আমি প্রথম গিয়ে ভাইয়ের রুমের দরজায় নক করি। নক করে ভাইকে আমি ডাকি। ভাই বলল, দরজা খুলছি দাঁড়া। কান্না কান্না গলায় ভারী ভারী শব্দ। ভাই এসে দরজাটা খোলে। আমি
দরজার বাইরে দিয়ে আমার ভাইকে বললাম, কি রে ভাই, কিছু হয়েছে, কাঁদছিস কেন? তখন আমার ভাই বলল, অনেক কিছু হয়েছে দিদি, কি বলবো তোকে। আমি বললাম, কি হয়েছে বল না। তখন বললো, ঘরে আয়। ঘরে গেলাম, দেখলাম আমার ভাই একা বসে আছে, ঘর পুরো ফাঁকা। আমি বললাম, বৌদি কোথায়? বলল, বৌদি চলে গেছে। আমি ভাবলাম ওয়াশরুমে গেছে না ছাদে গেছে। অনেকক্ষণ ধরে কথা বলছি, মাথায় তো এটা আসার না, চলে গেছে মানে কি। হঠাৎ আমি অনেকক্ষণ পর বললাম, কি রে, বৌদি এখনো পর্যন্ত আসলো না, কোথায়? বৌদি কি ছাদে কাপড় জামা শুকাতে দিতে গেছে? আমাকে বললো, না, তোকে যে বললাম বৌদি চলে গেছে। আমি বললাম, চলে গেছে মানে? তখন আমি কান্নাকাটি শুরু করি। তখন মা আসে, বাবা আসে, তখন বললো, কি হয়েছে? তখন আমার ভাই বলল যে, দেখো, আমি সব কিছু তো তোমাদের খুলে বলতে পারবো না, যদি সব কিছু খুলে বলি তাহলে আমার প্রাণটা চলে যাবে, আমি বলতে পারবো না। কিন্তু বৌদি, যে যাকে ও বৌদি বলছে সেটা বৌদি না, আর তোমরা যাকে বৌমা বলছো ও অ্যাকচুয়ালি বৌমা না। তা আমরা বলছি, মানে কি বলছিস, বৌমা না বৌদি না কি, মানে কি হেয়ালি করছিস কেন, কি ব্যাপার, ঝগড়া হয়েছে না? চলে গেছে, ঝগড়া হয়েছে, আচ্ছা আমরা গিয়ে ওকে চেন্নাই থেকে নিয়ে আসবো, কি হয়েছে? তখন আমার ভাই বলল যে, তোমরা এত জোর করছো, আমি তোমাদের সত্যিটা বলছি, কিন্তু এই সত্যি বলার পর যদি আমার কোনো রকম ক্ষতি হয় এর দায়ী তোমরাই। তো আমরা না, সত্যি কথা বলতে, এত হেয়ালি করছে, সত্যি আমরা বুঝতে না পেরে আমরা আমার দাদাকে বলে, হ্যাঁ হ্যাঁ বল তো, বল বল কি হয়েছে, এত হেয়ালি করিস না, বল। তখন দাদা বলল যে, যাকে তোমরা তোমাদের ঘরের বউ ভাবছো, বৌমা, তোমার বৌমা না ওইটা, মা। হ্যাঁ রে বোন। তখন দিদিভাই বলছে, কি বলছিস, বৌমা না তো কে? তোকে বিয়ে দিলাম, এতদিন সংসার করলো, একসাথে খেলো, কি বলছিস? তখন বলছে, হ্যাঁ, ওরা যেদিন বাড়ি গেছিল পরের দিনকে ওরা বিয়ের জন্য জিনিস কিনতে গেছিল, সেই দিনকে নাকি মানে ওদের তিনজনের স্পট ডেট হয়ে যায় চেন্নাইতে। আর যে আসে সেটা ওই বৌদির, মানে সেই মেয়েটির আত্মা এসে বসবাস করে। যাবার আগে রাতের বেলা বলে দিয়ে যায়, ও যেদিন বিয়ে করে তার পরের দিন রাতেই জানতে পারে যে এটা ওর বউ, কিন্তু বউ বলতে সশরীরে একটা মেয়ে না, ওটা একটা আত্মা। বুঝতে পারছো? কেউ বুঝতেই পারিনি, বাড়ির মধ্যে একটা আত্মা রূপ ধরে, মানে রূপ না, ওর রূপেই ছিল, কিন্তু শরীর ছাড়া একটা আত্মা কিভাবে ছিল, কিভাবে ছিল ভাবো। আমাদের দিদিভাই বলে, লোককে বললে লোকে বলে আমাদের পাগল, আমরা নাকি পাগল ফ্যামিলি, আমরা নাকি সবাই পাগল, কিন্তু আমাদের পরিবারে আমাদের সাথে যেটা ঘটেছে আমরা জানবো না, আমরা সবাই পাগল। এখনো পর্যন্ত যে মেয়েটি আমার বৌদির রূপে এসছিল, যার আত্মা, আমার দাদা বলছে ওটা আত্মা, সেই মেয়েটির পরিধান করা জামা কাপড়, নাইট স্যুট, সেগুলো এখনো আলমারিতে গোছানো। তাহলে পারে যদি একটা মেয়ে না এসে থাকে, আমরা যদি পাগলই হই, আমরা যদি মনে মনে ভেবে এগুলো করি, তাহলে এই পোশাক, ড্রেস, শাড়ি, এইগুলো কে কিনেছিল, কাকে কিনে দিয়েছিলাম? তাহলে ভাইয়ের রুমে, ভাইয়ের আলমারিতে আমরা রেখে এসেছিলাম? আমরা মানুষকে বোঝাতেই পারি না। আসলে কি বলো তো দর্শক বন্ধু, তোমরা, পৃথিবীতে অনেক কিছু হয়, অনেক কিছু হয়, এই পৃথিবীটা পুরোটাই আজব। এখানে এমন কিছু কিছু জিনিস হয় যেগুলো আমরা যদি চোখের সামনে না দেখি, আমাদের চোখের সামনে যদি না হয়, আমাদের সাথে যদি না হয়, মূলত আমরা সেটা বিশ্বাসই করি না। এটাই হচ্ছে বাস্তব ঘটনা। তো আমাদের অপর্ণা দিদিভাইয়ের ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আর এই ঘটনাটা কিন্তু আমাদের ভবানীপুরের ঘটনা, কলকাতা ভবানীপুরের। প্রথম কমেন্ট করে অ্যাঞ্জেলিনা সোরেন, সন্ধ্যা মণ্ডল দিদিভাই, বং হিন্দু হেসেল, লিপিকা বেরা দিদিভাই, জলি হাজরা দিদিভাই, সন্ধ্যা মণ্ডল দিদিভাই। তারপর কমেন্ট করে হচ্ছে রূপা দে, টুকু সাবারবাল, মণিদীপা ব্যানার্জি, তারপরে মৌসুমী অধিকারী, তারপর কমেন্ট করেছে জবা দেবী, মৌসুমী অধিকারী দিদিভাই আবারও কমেন্ট করেছো। তারপরে কমেন্ট করেছো
অমিতাভ দাস বলেছে প্রিন্সের শরীর খারাপ শুনে আমার খুব খুব কান্না পাচ্ছে। সত্যি গো, ওর শরীরটা খুব খারাপ, মানে এত মানে হ্যাচ্ছু 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 করছে, সারাদিন নাক টানছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, মাথা মাথা ব্যথা করছে, চোখ মানে ছলছল করছে। এবার ওর যে জিনিসটা সেটা আমার মধ্যে আসছে, আমারও শরীর একদম ভালো লাগছে না। তবুও তোমরা তো বরাবর যেন সবই মায়ের আশীর্বাদ। আমাকে দেখলে ডাক্তারই বোঝে না পেশেন্টকে। ডাক্তারের কাছে আমি একাই গেছি ডক্টর দেখাতে, আমাকে ডক্টর বলছে পেশেন্ট কোথায়, আমি বলছি আমি পেশেন্ট, বলছে ও আপনি পেশেন্ট, কি হয়েছে? মানে আমাকে দেখলে কেউ বোঝে না, কিন্তু আমার যা কষ্ট হচ্ছে আমিই জানি। আসবে প্রিন্স খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে। তারপরে সন্ধ্যা মণ্ডল, তারপরে জয় ব্যানার্জি, তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়া, প্যান্থার গেমিং ওয়াইটি, সন্তুর দুনিয়া, প্রদীপ দাস, তারপরে ভারতী দত্ত, তারপরে আমাদের কমেন্ট করেছো ডলি দেবনাথ, তারপরে মিম কমেন্ট করেছো, তারপরে স্বপ্না বাজাল দিদি ভাই, রূপা দে, পিন্টু ঘোষ, তুলসী ত্রিপাঠী, তারপরে আমাদের আব্দুল হক ভাই, তারপরে শ্বেতা কোলে, তারপরে মামনি জ্ঞান, তারপর লিপিকা বেরা দিদি ভাই, কৃষ্ণা মুখার্জি, তারপরে সুজাতা দাস, গঙ্গা বৈরাগী, তারপরে একদম শেষে কমেন্ট করেছে মৌসুমী অধিকারী দিদি ভাই। সবার আমি নামগুলো বললাম। এখনের মতো আসছি, দেখা হবে রাতে ঠিক 10:30টায় বেঙ্গুলি ব্লগার শোনায়। টাটা।